পরিস্থিতির শিকার হয়ে এক পর্যায়ে সার্থকের সঙ্গে এক ঘরে রাত কাটাতে বাধ্য হলো স্রোত। বন্ধুরা, মিঠিজোড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। সন্ধে ঘনিয়ে যখন রাত্রি হয়ে যাচ্ছে তখনই স্রোত বলতে থাকে, সার্থক স্যার আর কতক্ষণ ধরে এরকম হাঁটতে থাকবো বলুন তো? এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো গুন্ডাদের হাত থেকে? আমি তো হাঁপিয়ে পড়েছি, আর হাঁটতে হাঁটতে আমার খিদাও পেয়ে গেছে। এই কথা শুনে সার্থক বলতে থাকে, আচ্ছা তোমার কি খাওয়া দাওয়া ছাড়া আর কি কোনো মাথায় ঢোকে না নাকি? দেখছো না কত বড় বিপদের মধ্যে পড়ে গেছি? আসলে বিপদ আসবে না কেন? তোমার মতো মেয়েকে আমি শহর থেকে নিয়ে এসেছি। তো এই কথা বলা মাত্রই স্রোত বলতে থাকে, তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি কি অপয়া? এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, তোমার বুঝতে আরো কিছু বাকি আছে নাকি? তারপর সার্থক বলতে থাকে, দেখো স্রোত, তোমাকে একটা কথা বলি, জানি তুমি এটাতে রাজি হবে না, তবে পরিস্থিতির শিকার হয়ে তোমাকে এটা মেনে নিতে হবে। এই এত রাত্রে আমরা এখন কোথাও যেতে পারবো না, আর শহরেও ফিরতে পারবো না, কারণ শহরে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। এরই মধ্যে যদি আমরা আরো কোনো বিপদে পড়ে যাই তাহলে কি হবে? তার চেয়ে বরং ভালো চলো আমরা কোনো গেস্ট হাউসে এই রাতটা কাটিয়ে দিই, তারপর সকাল হওয়া মাত্রই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তাই আমরা আপনার পিসিমণির বাড়িতে যাওয়ার কথা, সেখানে না হয়ে আপনার মতো একটা মানুষের সঙ্গে আমি রাত কাটাবো অন্য এক জায়গায়, সেটা আবার একটা গেস্ট হাউসে? লোকে শুনলে কি কানাকানি করবে, সেটা আপনার মাথার ঠিক আছে তো? মানে সার্থক বলতে থাকে, কি বলবে বলো তো? যেখানে আমি আর তুমি ছাড়া এখানে আর বা কে আছে? যে এই কথাটা আমি আর তুমি ছাড়া কেউই জানবে না, আর তুমি কি নিজের বদনাম করার জন্য এই কথাটা কি ফাঁস করবে বলো তো? তুমি এই অবাঞ্ছিত কথাটা কেন বলছো সেটাই তো আমার মাথা ঢুকছে না। এই কথাটা বলা মাত্রই স্রোত বলতে থাকে, ঠিক আছে, আপনার সঙ্গে না হলে বাধ্য হয়ে একটা রাত কাটিয়ে দেব যেমন তেমন করে। তখনই সার্থক বলতে থাকে, আর যাই হয়ে যাক না কেন, তোমার কি আমার চরিত্র নিয়ে কিছু বলার আছে? স্রোত বলতে থাকে, না, আপনার চরিত্র নিয়ে নয়, আপনাকে আমার খুব ভয় করে। কারণ আপনার যে রাগ, কখন আবার রাগ উঠলে আমাকে যে মেরে ফেলবেন না, কথা ভেবেই আমার ভয় করে, আর অন্য কিছুর জন্য আমি ভয় করি না। এই কথা বলা মাত্রই সার্থক বলতে থাকে, চলো এখন অনেক কথা হয়ে গেছে, এখন গেস্ট হাউস কোথায় খুঁজে দেখি, যদি দুটো রুম পেয়ে যাই তাহলে দুটো রুমই নেব। রুম খোঁজাখুঁজি মাত্রই গেস্ট হাউসের মালিক বলতে থাকে, দেখুন এখানে আর কোথাও রুম পাবেন না, এখানে শুধুমাত্র একটা মাত্র রুম আছে, আমরা চাইলে দুজনেই ওই রুমটা শেয়ার করতে পারো। সার্থক ভাবতে থাকে যে অনেকটাই রাত হয়ে গেছে, এখন স্রোতকে নিয়ে বাইরে বেরোনোটা উচিত নয়, আজকের রাতটুকু এক রুমের মধ্যেই দুজনেই কাটিয়ে দেবে। এই রুমটা নেওয়া মাত্রই সার্থক বলতে থাকে, স্রোত তুমি বরং বেডে শুয়ে পড়ো আর আমি বরং সোফায় শুয়ে পড়ি। এই কথা বলা মাত্র স্রোত সার্থককে বলতে থাকে, আচ্ছা স্যার, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এই এলাকাটা মনে হচ্ছে যেন ভুতুড়ে ভুতুড়ে, আমার যেন কেমন কেমন সন্দেহ মনে হচ্ছে। মানে সার্থক বলতে থাকে, এই পজিশনে যদি আমি এর থেকে ভালো হোটেল খুঁজতে চাই তাহলে হয়তোবা তোমাকে নিয়ে চরম বিপদে পড়ে যাব। এতটা রিস্ক নিতে চাই না বলেই এখানে বাধ্য হয়ে উঠেছি। আমি খুব ভালো করেই জানি এটা খুব একটা সেফ জায়গা নয়, সত্ত্বেও স্রোত আমাদের কাছে এখন কোনো রকম কোনো উপায় নেই, আমরা এখন পরিস্থিতির শিকার হয়ে গেছি, এটা তোমাকে বুঝতে হবে। ওদিকে স্রোত বলতে থাকে, ওর ব্যাগ থেকে কিছু স্ন্যাক্স বের করে, স্যার আমার ব্যাগে অলরেডি আমার মা সবসময়ই ভরে দেয়, এই ছিল, বরং চলুন আমরা দুজনে শেয়ার করে খেয়ে নেই। তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। বন্ধুরা, প্রত্যেক দিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার প্রতিদিনের ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো বন্ধুরা, প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, আশা করব সবাই তোমরা রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব আমি চলে এসেছি। এই যে দেখো, গরুর খাওয়ারটা বের করে নিয়েছি, এখন আমি গরুর খাওয়ারটা গরুকে খাইয়ে দিয়ে আসবো। আর মেয়ের তো পরীক্ষা চলছে, অলরেডি পরীক্ষা দিয়ে চলে এসছে, আর কিরণ সোনা ভেতরে চিৎকার করছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো কিরণ আর ওই দুই ছোট দিদি একসঙ্গে খেতে বসেছে, আমি খাওয়ার দিয়েই বেরিয়ে এলাম, গরুটাকে খাইয়ে দিয়ে এসে তারপর আমি খাবো, বড় মেয়ে খাবে। তো যাই হোক, চলো। তো এখন গরু ছাগলটা খাইয়ে দিয়ে একেবারে বাড়ির মধ্যে চলে এলাম।
সবাই এখন খেয়ে নিয়েছে, বাকি আছি আমি। তো এই হলো আজকের আমাদের তরকারি। তো আজকে দেখো, এখন মেয়েরা যে থালা বাসন পরিষ্কার করতে এসছে, একটাই কারণ আছে। একটাই কারণ বলতে, আজকে শরীরটা এতটাই খারাপ যে বিছানা থেকে উঠতেই পারছি না, তাই শুয়ে শুয়েই আজকে মালা জপ করছি। তো এখন সন্ধেবেলা চলে এসছি দুধটা ঝাঁকিয়ে নিতে, মানে এই দুধটা থেকে মাখন তুলবো। আর মাখনটা তোলা হয়ে গেলে তারপর কিন্তু এটা থেকে ঘি বের করব। এইভাবেই আমি কিন্তু ঘি তৈরি করি। তো আমাকে কিন্তু ঘি খুব কমই কিনতে হয়, কারণ আমি বাড়িতেই তৈরি করে ফেলি। তো যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, তো সারাদিনের পর উঠেছি, আর আমি একাই কিন্তু এই দুধটা ঝেঁকে নিই, কারণ শরীরটা খারাপ ছিল, মেয়েরা হেল্প করে দিয়েছে। আর এখন দেখো, একটা দুধ আমি বসিয়ে দিয়েছি। তো যেটা সন্ধেবেলা দুইয়ে নিয়ে এসেছিলাম, ওটা কিন্তু অলরেডি আবার কালকের জন্য রেখে দেব দুধটা মাখন তোলার জন্য। আর যেটা মাখন তুলে নিয়েছি সেটা কিন্তু আমি অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, আবারও আমরা খাবো। আর এখন দেখো, যেই দুধটা কালকের মাখন তুলবো ফ্রিজে রেখে আসবো, তার জন্য দেখো দুধটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে সাবুদানা নিয়েছি, তো সাবুদানা তেলে ভেজে একটা রেসিপি বানাবো। তো তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সাবুদানার রেসিপিটা যখনই তৈরি করবে তখনই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবে, আর সাবুদানাগুলো 3-4 মিনিট তোমরা ভেজে নেবে ভালো করে। আর এই দিকে দেখো, সাবুদানার সঙ্গে আমি কিন্তু কারি পাতা আর বাদাম মেশাবো, তার জন্য ওইগুলো ভালো করে সবগুলো ভেজে নিয়ে একসঙ্গে সবগুলো মিক্সড করলাম। আর এর সঙ্গে কিছুটা মশলা মিক্স করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এক চিমটে লবণ, আর কিছুটা চিনি অল্প পরিমাণ মতো মিক্সড করে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন দেখো রেডি হয়ে গেছে, কতটা মুচমুচে।